আসসালামু আলাইকুম। গতকালকে তারেক রহমানের নেতৃত্বে একটি মন্ত্রিসভা শপথ গ্রহণ করল। তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ দিয়েছেন। এবং প্রথমে মন্ত্রিসভার আকারটা ছোট হবে বলা হলেও পরে দেখলাম আমরা যে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে প্রায় 50 জনের মতো, এবং তিনি আরো 10 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন যারাও কিনা প্রতিমন্ত্রীর সম্মান এবং সহমর্যাদা পাবে। এবং এতদিন ধরে আমরা যাকে নিরপেক্ষ বিশ্লেষক মনে করতাম সেই ডক্টর জাহিদুর রহমান, তাকেও দেখলাম উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হলো। তাহলে এবার বোঝেন যে নিরপেক্ষ বিশ্লেষকের আড়ালে ডক্টর জাহিদুর রহমান কার পারপাস সার্ভ করতেন। হ্যাঁ, তো তারেক রহমান যাকে ভালো মনে করেছেন নিয়োগ দিয়েছেন। বিএনপির ভিতরে কার কি অবদান কার কি ত্যাগ তিনি ভালো জানেন, আমাদের চেয়েও কোনো সন্দেহ নাই, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি ইউনূস সরকারের আমলে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব পালন করা এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া খলিলুর রহমানকে আবার এই নতুন তারেক সরকার পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিয়েছে। এবং এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুবই উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী, ক্ষমতা সম্পন্ন। সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপিতে কি এমন লোক নাই যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য? অবশ্যই আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি কিনা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং তিনি বিএনপির পক্ষ থেকে এই পররাষ্ট্র বিষয়গুলো দেখে ভালো করতেন। এছাড়াও আরো অনেকে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভিতরে এত লোক থাকতে তারেক রহমান কেন এই খলিলুর রহমানকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন? এবং আরো একটা প্রশ্ন হচ্ছে যে যেই লোকটা ইউনূস সরকারের আমলে একজন মন্ত্রী ছিল এবং যেই ইউনূস সরকার কিনা নিরপেক্ষ থাকার কথা, একটা নিরপেক্ষ সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি যখন নবনির্বাচিত তারেক রহমানের মন্ত্রী সভায় শপথ গ্রহণ করলেন, তখন প্রশ্ন আসে যে ইউনূস সরকার কি আদৌ নিরপেক্ষ ছিল? আসলে কি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? নির্বাচন হওয়ার মাস দুয়েক আগেই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদেরকে জোর করে পদত্যাগে বাধ্য করা হলো এবং বলা হলো যে এরা যদি পদত্যাগ না করে তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটা সন্দেহ হবে যে ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষ না। সুতরাং যেই সব উপদেষ্টারা নিরপেক্ষ না, তাদের একটা দলের সঙ্গে কানেকশন আছে, সেই সব উপদেষ্টাদেরকে নির্বাচনের আগে সরিয়ে দিতে হবে। এবং এই কারণেই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হয় এবং তারা পদত্যাগ করেন। এবং এর ভিতরে মাহফুজ আলম নির্বাচন করেননি, কিন্তু আসিফ মাহমুদ তিনি এনসিপির মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন। এটা করে ইউনূস সরকার দেখিয়েছে যে তারা একটি নিরপেক্ষ সরকার, যারা কিনা নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। কিন্তু সেই সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি যখন সরাসরি গতকালকে ছিলেন ইউনূস সরকারের মন্ত্রী, আজকে হলেন তারেক রহমানের মন্ত্রী, তখন একটা বিশাল প্রশ্ন জাগে যে কেন তাকে নিয়োগ দেওয়া হলো? তারেক রহমান কি স্বেচ্ছায় নিয়োগ দিয়েছেন নাকি বাধ্য হয়েছেন? এখানে কি ডিপ স্টেট কাজ করতেছে নাকি মার্কিন চাপে তিনি কাজ করতে বাধ্য হয়েছেন? সেই আলোচনায় আমি আসব। দেখুন, গত বছরের মে মাসে এই খোদ বিএনপি, যে বিএনপি এখন ক্ষমতায়, সেই বিএনপি অভিযোগ করেছিল যে ইউনূস সরকারের 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং খলিলুর রহমান, এবং বলতেছে যে এই 3 জন উপদেষ্টা নিরপেক্ষ নন এবং তারা দেশের স্বার্থে কাজ করছেন না, নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা কাজ করছেন না। এবং আমাদের খেয়াল আছে কিনা জানি না যে বার্মা সীমান্তে মানবিক করিডোর দেওয়ার জন্য খলিলুর রহমান নাকি আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন, যেটা আমরা শুনলাম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মুখে। এবং কাগজে কলমে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হলেও অনবরত খলিলুর রহমান তার কাজে নাক গলাতেন এবং দুজনের ভিতরে ভালো সম্পর্ক ছিল না। এবং এই খলিলুর রহমানের উপর কিন্তু ভারত খুব ক্ষিপ্ত ছিল। সেই সময় যখন মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ উঠে, তখন কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিএনপি এর সরাসরি বিরোধিতা করেছিল এবং এই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল। এবং বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি কিনা বিএনপির ভিতরে অত্যন্ত প্রভাবশালী, তিনি স্পষ্ট বলেছেন যে এই খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে।
এবং সম্ভবত খুলনা একটি জনসভায় তিনি কি বলেছিলেন চলুন আমরা একটু শুনে আসি। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? দেখুন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি কিনা স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন, তো এই সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু অপ্রয়োজনীয় কথা বলেন না বা অকারণে কথা বলেন না, খুব স্বল্পভাষী। তার মতো লোক যখন এই বিদেশি একজন নাগরিককে ডক্টর ইউনূস নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিল, তখন এই সালাউদ্দিন আহমেদ ইউনূস সরকারের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে এখন তারেক রহমানের কাণ্ডজ্ঞান নিয়ে কি আমাদের প্রশ্ন তোলা উচিত না? সালাউদ্দিন আহমেদ বলতেছেন খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক, কিন্তু আমি যতটুকু অনুসন্ধান করে জেনেছি মানে খলিলুর রহমান বিদেশি নাগরিক এটাও প্রমাণ করা যাবে না, আবার তিনি যে বিদেশি নাগরিক না এটাও প্রমাণ করা যাবে না। তিনি আমেরিকা দীর্ঘদিন ছিলেন, তিনি জাতিসংঘ সহ অনেক বড় বড় উচ্চ পর্যায়ে কাজ করেছেন, তার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং ইউনূস সরকারের আমলে তিনি একাই পররাষ্ট্র বাণিজ্য সবকিছু সামলাতেন এবং তিনি আমেরিকার সঙ্গে যে ডিলটা করেছেন সেটাও খুব ভালো, এবং ইউনূস সরকারের যে অর্থনৈতিক সাফল্য এটার পিছনেও তার অবদান। কিন্তু তিনি আমেরিকা দীর্ঘদিন থাকলেও তিনি কিন্তু আমেরিকাতে কোনো ভোট প্রদান করেননি। হ্যাঁ, তার পরিবার ভোট দিয়েছে, তিনি ভোট দেননি। সুতরাং তিনি যে মার্কিন নাগরিক এটা আসলে প্রমাণ করা যাবে না। তারপরেও যদি ধরেও নেই যে মার্কিন নাগরিক, তাহলে যেই বিএনপি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ইউনূস সরকার নিয়োগ দেওয়ার কারণে ইউনূস সরকারের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে যে সেনাবাহিনী কিভাবে একজন বিদেশি নাগরিক আছে তাদের স্পর্শকাতর বিষয় শেয়ার করবে, সেই বিএনপি এখন তাকে খোদ পররাষ্ট্র মন্ত্রী হিসাবে নিয়োগ দিল। তাহলে কাণ্ডজ্ঞান কার কম, ডক্টর ইউনূসের নাকি তারেক রহমানের? এখন আসল কথায় আসি। গত বছরের মে মাসেও যখন বিএনপি বলতেছে যে খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে, তারপরে জুন মাসে ডক্টর ইউনূস লন্ডন সফর করলো তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য, এবং তখন কিন্তু এই খলিলুর রহমানই ডক্টর ইউনূস যে হোটেলে ছিলেন ডরচেস্টার হোটেল, সেই হোটেলের নিচে গিয়ে তারেক রহমানকে রিসিভ করে উপরে নিয়ে আসেন। এবং অনেকেই বলতেছেন সেই সময় একটা আলোচনা হয় এবং একটা চুক্তির মতো হয় যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা হবে, এবং সেই সময়ই আমেরিকার মধ্যস্থতায় একটা কথা হয় যে ক্ষমতায় বিএনপি আসুক জামাত আসুক যেই আসুক এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিতে হবে। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, সেই মহিলা 2 বার গিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, এবং বলা হয় যে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তিনিও তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন। আমরা জানি না কি কথা হয়েছে, কিন্তু প্রশ্নটা কি স্বাভাবিক না? আমেরিকা বা পশ্চিমারা এই খলিলুর রহমানকে আসলে কন্টিনিউ করার জন্য তারেক রহমানকে প্রেসার দিয়েছেন, এবং এই কারণে প্রশ্ন উঠছে যে তারেক রহমান নিজের ইচ্ছায় খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন নাকি তিনি বাধ্য হয়েছেন। খলিলুর রহমানকে কিন লবির লোক ধরা হয়, এবং অনেকেই মনে করেন ডক্টর ইউনূস নয় মাত্র প্রধান হলেও সরকার কিন্তু পরিচালনা করতেন খলিলুর রহমান নেপথ্যে থেকে, এবং ইউনূস সরকারের ভিতরে যেটা ডিপ স্টেট ছিল, অনেকে বলে না অমুক গ্যাং তমুক গ্যাং, সেই ডিপ স্টেটের অন্যতম সদস্য ছিলেন এই খলিলুর রহমান। এবং খলিলুর রহমান এর আগে যতই উচ্চ পদে কর্মরত হোক না কেন, এই খলিলুর রহমানকে কিন্তু লাইম লাইটে প্রথম আনেন পিনাকি ভট্টাচার্য, এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যে ডিপ স্টেট আছে তাদেরকে বুঝান যে খলিলুর রহমানের মতো একজন জ্ঞানী লোককে সরকারে নিয়োগ দেওয়া খুবই জরুরি। তখন তাকে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বানানো হয়। তারপর যখন আসিয়ান সম্মেলনে সম্ভবত থাইল্যান্ডে যখন তিনি বৈঠক করতে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে, তখন প্রশ্ন উঠে যে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরেকজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে পারে। তখন ডক্টর ইউনূস এই প্রথমবারের মতো বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরি করে তারপর খলিলুর রহমানকে সেই পদে বসান। এবং বিএনপি যখন একের পর ডিমান্ড করতেছে খলিলের পদত্যাগ, তখন ওই যে সেই জুন মাসে ইউনূস তারেক রহমান বৈঠকে খলিলুর রহমান ছিলেন, তারপরেই কিন্তু খলিলুর রহমানের উপর থেকে বিএনপি উদ্ধার করে নেন এবং খলিলুর রহমানের বিষয়ে একদম পুরো মুখ বন্ধ রাখেন।
এবং ধারণা করা হয় যে আমেরিকা এবং পশ্চিমের মধ্যস্থতায় তারেক রহমানকে একটা শর্ত দেওয়া হয় যে আপনি যদি এই নির্দেশগুলো মানেন এবং সরকার গঠন করলে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে মেনে নেন, তাহলেই আপনি দেশে যেতে পারবেন। আপনার খেয়াল আছে না, তারেক রহমান ফেসবুকে বলেছিলেন যে আমার দেশে আসা আমার উপর নির্ভর করতেছে না। অনেক বিশ্লেষক মনে করেন যে তারেক রহমান যে নিজের ইচ্ছায় তিনি দেশে আসতে পারতেছেন না, একটা অদৃশ্য বাধা যেটা তিনি বলতেও পারতেছেন না বলে ফেসবুকে লিখেছেন, সেই বাধাটা দূর করে দিয়েছেন খলিলুর রহমান ভারত এবং আমেরিকার সঙ্গে বিভিন্নভাবে আলাপ করে এবং মধ্যস্থতা। এটা অনেকেই বলতেছেন। তো ফিরে আসি ডিপ স্টেট। তো এই খলিলুর রহমানকে পরিচালনা করতেন ডিপ স্টেটের পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকে। কিন্তু সেই জুন মাসে যখন খলিলুর রহমান, তারেক রহমান, ডক্টর ইউনূস তারা লন্ডনে বৈঠক করলেন, তারপর থেকেই খলিলুর রহমান এই ডিপ স্টেটের সঙ্গে, এই ছোটনদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলেন। এগুলো আপনারা খেয়াল করবেন যে পিনাকি ভট্টাচার্য, তারপর ইলিয়াস হোসেন, এরা কিন্তু শেষ পর্যন্ত এই খলিলুর রহমানের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলেন এবং আমার চ্যানেলে এসে গৌতম দাস তিনিও কিন্তু এই খলিলুর রহমানের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং সেই কথাগুলো যুক্তিসঙ্গত ছিল। যেই খলিলুর রহমান ডিপ স্টেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেই খলিলুর রহমান সেই তারেক রহমান এবং ইউনূসের লন্ডন বৈঠকের সময় তিনি বিএনপি বলয়ে চলে আসেন এবং বিএনপিও খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়, পদত্যাগের দাবি থেকে সরে আসে। পক্ষান্তরে ডিপ স্টেটের শক্তিগুলো তারা খলিলুর রহমানের বিরুদ্ধে চলে যায় এবং অনেক বিশ্লেষক বলতেছেন যে সেই লন্ডন মিটিং এর পরে, এবং অনেক বিশ্লেষক বলতেছেন লন্ডনের সেই তারেক ইউনূস মিটিং এর পরে খলিলুর রহমান গোপনে গোপনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করতেছিলেন এবং তাকে গুপ্ত বিএনপিও বলা যায়। এখন সেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলেন তারেক রহমান এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়, আলোচনা হয়, এমনকি খোদ বিএনপির ভিতরেও ফিসফিসানি আছে যে এত উপযুক্ত লোক থাকতে কেন যেই খলিলুর রহমান এর আগের দিন অন্য সরকারের মন্ত্রী পদমর্যাদার নিরাপত্তা উপদেষ্টা ছিল, সেই খলিলুর রহমানকে কোন চাপে বাধ্য হয়ে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিলেন? এই প্রশ্ন চলতেই থাকবে এবং সমালোচনা হবেই। এবং অন্যটা প্রশ্ন হচ্ছে যে তাহলে নির্বাচন কি নিরপেক্ষ হয়েছে? তাহলে এই যে জামাত এনসিপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছিল, তা কি আসলে সত্য? আজকে নাহিদ ইসলাম কি বলেছে একটু শুনে আসি। খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার আগে তারেক রহমান কি জানতেন না যে একটা বিতর্ক হবে, একটা প্রশ্ন উঠবে? জানতেন, কিন্তু তিনি বাধ্য হয়েছেন এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিতে এবং সেখানে মার্কিন চাপ সহ অন্য বিভিন্ন চাপ ছিল বলেই অনেকে মনে করতেছেন। এবং শুধু কি তাই, অনেক বিশ্লেষক মনে করতেছেন যে গত বছরের জুন মাসে ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে মিটিং হয়েছে সেখানে বলা হচ্ছে যে এমনও প্রস্তাব উঠেছে যে ইউনূসকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিতে হবে। আমরা মনে করেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই তারেক রহমান রাষ্ট্রপতি করবেন, কিন্তু ফখরুল ইসলাম আলমগীরকেও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হলো এবং রাষ্ট্রপতি চুপ্পু যদি পদত্যাগ করে হয়তো 1 মাস পর 2 মাস পর, আমি জানি না রাষ্ট্রপতি চুপ্পুকে তারেক রহমান কয়দিন রাখবেন, তারপরে এমনও হতে পারে যে ইউনূসকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হতে পারে এবং হয়তোবা এটাই হচ্ছে যেই লন্ডন ডিল, সেই লন্ডন ডিলের অংশ। এইরকম অনেকে মনে করতেছেন, আমার কথা না কিন্তু, এরকম অনেকে মনে করতেছেন। দর্শক, আমরাও দেখতেছি আসলে কি হয়। তবে এই তারেক রহমানের যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া, এটা কিন্তু একটা বিশাল বিতর্কের সৃষ্টি করলো, এতে কোনো সন্দেহ নেই। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।